রাসেল ভাই, আমি 2012 সাল থেকেই আমি বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা শুনি এবং তারপরে তিনি বিভিন্ন বর্ণনা দিয়েছেন এবং তারপরে তিনি লিখছেন। তখন সালটা সম্ভবত 2005। আমি তখন ক্লাস 3-তে। শীতের দিন, জানুয়ারি মাস হবে হয়তো, এবং প্রায় 15 বছর আগের কথা রাসেল ভাই। আমার গ্রাম্য অঞ্চলে তখন সেচের তেমন একটা প্রচলন হয়নি। প্রাকৃতিক নিয়মেই গ্রাম্য অঞ্চলে যারা চাষি তারা চাষবাস করতেন এবং ফসলে পানি দিতে হয় এই সময়, আপনি জানেন। এবং এই ফসলে পানি দেয়া একটা নিয়ম মেনে চলতে হয়, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি গণ। গণটা হচ্ছে অমাবস্যা পূর্ণিমাকে কেন্দ্র করে। ঘটনাটি আমার গ্রামের নজর আলী নামের একজনকে নিয়ে, যিনি মোটামুটি চাষাবাদের সঙ্গে যুক্ত ছিলেন। বয়স আনুমানিক তখন 50 থেকে 55 বছর হবে। দিনের বেলায় গ্রামের খালে পানি পাওয়া না গেলেও অমাবস্যার গণে রাতে খালে পানি আসে, যা ছোট খাল কেটে খেতে উঠানো হয়। তিনি একদিন খেতে পানি উঠানোর জন্য ফজরের আজানের সময় ঘণ্টাখানেক আগে ক্ষেতের উদ্দেশ্যে রওনা হন। বাড়ি থেকে ক্ষেত বেশ খানিকটা দূরে। খাল পাড়ি দিতে ওপারে যেতে যেতে 10-15 মিনিট সময় লাগে। গ্রামের মেঠো পথ, চারিদিকে কুয়াশায় ভরা, হাতে আছে একটি হ্যারিকেন। তার এমন প্রায় অভ্যেস ছিল রাতে খেতে পানি দেওয়ার। তাই সাধারণত রাতে যেতেন খেতে পানি উঠিয়ে ক্ষেতের পাশে নামাজ পড়ে পানিটাকে আটকিয়ে তারপরে তিনি বাড়ি ফিরতেন সকালে। একদিন হঠাৎ রাতের বেলায় তিনি ক্ষেতের আইল, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি, সেখানে হ্যারিকেনের আলোতে, আলোটা নিভে যাচ্ছিল, যেন তিনি ঠিক করছিলেন। হঠাৎ তিনি দেখলেন যে আলোটা যতবারই ঠিক করেন ততবারই সেটা বাতাসে নিভে যাচ্ছে, কিন্তু সেখানে কোনো বাতাস নেই। তিনি ভাবছিলেন হ্যারিকেন হয়তো তেল শেষ। এমন 4-5 বার হবার পর তার ভুলটা ভেঙে গেল। হঠাৎ পেছন থেকে কে একজন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, নজর, কি করিস? তিনি নিচু অবস্থাতেই উত্তর দিলেন, দেখো না আমি কি করি। আবার একই কণ্ঠস্বর, একই প্রশ্ন ভেসে আসলো তার কানে। তিনি এবার বিরক্ত হয়ে পিছনে ফিরে তাকালেন। কেউ নেই। হ্যারিকেনটা নিভে গেল। তখন তার শরীরের মধ্যে হালকা ঝাঁকুনি দিলে ভয়ে তিনি তাড়াতাড়ি আইল ভেঙে বাড়ি চলে আসেন এবং বউকে পুরো ঘটনাটা খুলে বলেন। বউ বলল, হয়তো তোমার সঙ্গে কেউ মজা করেছে, অনেকেই তো আছে, হয়তো পাশের জমির কেউ হবেন উনি। পরের দিন আবার যথারীতি খেতে গেলেন, কিন্তু সেদিন তিনি আর ফিরলেন না। সকাল যায়, দুপুর আসে, তিনি আর বাড়ি ফিরছেন না। ক্ষেতের পাশেই ইলিয়াস নামে এক লোকের নার্সারি ছিল। উনি গাছে পানি দিতে উঠে হঠাৎ উচ্চ স্বরে চিৎকার দিয়েই অজ্ঞান হয়ে যান। তখন তার চিৎকার শুনে খালের ওপারে বাড়ির লোকজন তাকে ডাকাডাকি শুরু করে, কিন্তু কোনো উত্তর আসছিল না। তখন তার ছোট ভাই খেতে গিয়ে দেখলেন নজর আলীর লাশ, বিভৎস অবস্থা, তার মাথা কাদা মাটির ভেতরে ঢোকানো, ঘাড় ভাঙা অবস্থায়। গ্রামে ঘটনাটি পুরোপুরি জানাজানি হলে সবাই তার বাড়ি থেকে লোকজন নিয়ে এসে লাশটিকে নিয়ে যায় এবং দাফনের ব্যবস্থা করে। ইলিয়াসের সেদিন থেকে জ্বর, 4-5 দিন বিছানায়। ঘটনাটি এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু এটা মহামারীর মতো রূপ নিচ্ছিল আস্তে আস্তে। তার কবরটা যেখানে দেয়া হয় বাড়ির পাশের বাগানে, সেই বাগানের পাড়েই ছিল গ্রামের রাস্তা। মরে যাবার 7 দিন পর ওই বাড়ির রুস্তম নামে একজন লোক বাজারে চায়ের দোকান বন্ধ করে ফিরতে ফিরতে রাত প্রায় 12টা বেজে গেছে। ওই দিন যখন সে বাগানের পথ ধরে বাড়ি ঢুকবে, তখনই হঠাৎ চোখে পড়ল কবরের দিকে। সে যা দেখল, সে দেখার জন্য প্রস্তুত ছিল না। সে দেখল সাদা একটা গরু টর্চের আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছিল কবরের পাশে দাঁড়িয়ে কি যেন খাচ্ছে। টর্চ দিয়ে দেখতে দেখতেই গরুটা উধাও হয়ে গেল। উনি মোটামুটি ভালোই ভয় পেয়ে যান এবং কোনো মতে বাড়িতে এসে জ্ঞান হারিয়ে ফেলেন। তারপর থেকে সন্ধ্যার আগেই বাড়ি ফিরতেন, কিন্তু আরেকদিন হঠাৎ তিনি বাথরুমে যাওয়ার সময় উঠলেন এবং টর্চ নিয়ে তিনি উঠানের কানায় যখন যান, তখন তিনি আবারও একটা অদ্ভুত দৃশ্য দেখেন এবং তাকে সেদিনও অজ্ঞান অবস্থায় ওই বাসার ওখানে পাওয়া যায়। লোকজন জানতে চাইলে তিনি বলেন, বাগান থেকে 10 ফুট উচ্চতা সাদা কাপড় পরা কেউ একজন আমাকে ডেকেছিল। তখন তিনি চিৎকার করার অনেক চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি সাদা কাপড় পরা ওই অবয়বটা তার কাছে আসতে দেখে, বিভৎস চেহারা দেখে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর শুরু হয় কবরের পাশে রাস্তা দিয়ে চলাচলের সময় এই একই ঘটনা, শুধু একজনের সাথে নয়, একে একে সবার সাথে। আমার নিজের কাকাও একদিন প্রচণ্ড ভয় পান। অনেক রাতে বাড়ি ফিরতেন তিনি এবং 5 মিনিটের পথ 2 ঘন্টায় শেষ হতো না।
এবং তিনি অবাক হয়ে যেতেন। এই কবর ঘিরে এরকম একের পর এক রহস্যজনক ঘটনা ঘটতেই থাকে। সে রুস্তম আলীর জ্বর হবার পর আস্তে আস্তে কিছুদিন পর তিনি মারা যান। একদিন আমার পরীক্ষা চলাকালীন সময়ে কবরের পাশে থাকা সাঁকো পার হচ্ছিলাম। আমার পেছন দিকে বন্ধু খালে পড়ে যায় এবং মাথা কাদের ভেতরে ঢুকে যায়। পরে হুজুরকে দিয়ে কবর বন্ধ করে দেওয়া হয় এবং মিলাদ পড়িয়ে দিলে আস্তে আস্তে ঘটনাটা বন্ধ হয়ে যায়। এই ঘটনাটি একটি সত্যি ঘটনা এবং এটি কবরকে কেন্দ্র করে। বিশ্বাস না হলে খোঁজ নিয়ে দেখতে পারেন, আমার ঠিকানা দেয়া আছে। যদি ভালো লাগে পড়ে শোনাবেন ঘটনাটি। পড়ে শোনালে আরও ঘটনা পাঠাতে উৎসাহী হব। আমি আপনাদের আবারও বলে দিচ্ছি, ঠিকানাটি আপনারা খোঁজ নিতে পারেন। যিনি লিখেছেন তিনি হচ্ছেন ফেরদৌস হাসান মানিক। তার বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শাখারিকাঠি ইউনিয়নের বুড়িখালি গ্রামে। যদি এই ঘটনার সত্যতা খুঁজে পান, সেটা মুন্সিগঞ্জ। তো উনি প্রবাসী ছিলেন প্রায় 10-12 বছরের বেশি। বিদেশে থাকাকালীন ঢাকায় বাংলাদেশে আসলেন। ওনার গ্রামের বাড়িতে গেলেন। তো ওনার সাথে যে ঘটনাটা ঘটে গেছে প্রায় সপ্তাহখানেকের আগে দিয়ে উনি আমার কাছে আসলেন। তো উনি যখন নিজ বাড়িতে যান, গ্রামের বাড়িতে, তো সবাই তার ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারা সবাই মিলে একটু রাত্রেবেলাতেই একটু সবাই আলোচনা করতে লাগলো, আড্ডা দিতে লাগলো। তো এর প্রায় রাত 1:30 বেজে গেছে। তা বাজারের মধ্যে আলোচনা করতে করতে আড্ডা দিতে তো যখন উনি বাড়ি ফিরতেছিলেন, তো উনি বাড়ি ফেরার পথে উনি একা হয়ে গেলেন। সবাইকে যার যার বাড়িতে পৌঁছে দেওয়া হলো, কিন্তু উনি ওনার বাড়িতে যখন আসতেছিলেন, তো বাড়ি ফেরার পথে তার একটি খাল ছিল, পুকুর যেটা ছোটখাটো। উনি ওই খালটা পার হবেন সেই মতো উনি আমাকে বললেন যেটা ওনাকে প্রথমে পেছন থেকে একটা ডাক দেওয়া হয়। সে ডাকটা হচ্ছে, বলতেছে ভাইজান। তুমি এটা ভাবলেন যে হয়তো আমি তো গ্রামেতে আসলাম, হয়তো আমার পরিচিত কেউ হতে পারি। তুমি পেছনের দিকে তাকালেন, দেখেন যে না, পেছনে কেউই নেই। তখন তার দৃষ্টি নাকি সেই খালের মধ্যে গেছে। তখন উনি দেখতে পেলেন যে কোনো দেহ গঠন নেই, শুধু মাথাটা বিশাল আকৃতির, আর দুটা হাতের কবজি, শুধু দুটা পাঞ্জা পানিতে ভেসে আছে। এবং মাথাটা যে ভেসে আছে সেটা বিশাল আকৃতির ভাবে। তার যে অবয়বটা, দেহ গঠনটা কিচ্ছু নেই, শুধু মাথা এবং দুটা হাতের কবজি পানির মধ্যে ভেসে আছে। ওটা দেখার সাথে সাথে উনি খুব ভয় পেলেন এবং সেখানে উনি দ্রুত সেই জায়গাটা ত্যাগ করে উনি বাড়িতে গেলেন। তো বাসায় যে কাউকে কিছু বলবেন বা কাউকে কিছু জানাবেন সেটা তার ছিল না, সবাই ঘুমিয়েছিল। তো উনিও নিজ মনে দোয়া পড়ে বিছানায় ঘুমাতে গেলেন। যখন উনি ঘুমাতে গেলেন, তো গ্রামে এখনো শীত প্রচন্ড আছে। তো উনি বললেন, যখন আমি একটা গায়ের মধ্যে কম্বল নিয়ে উঠলাম, ঠিক 5টা মিনিট আমি পুরোপুরি ঘুমাতে পারিনি। 5 মিনিট পর সেই কম্বল আমার কাছ মাথার থেকে সরিয়ে বলতেছে ভাইজান। তো আমি আবার উঠলাম, চোখটা খুলে দেখলাম, বলে আমি অন্ধকার তো ছিল, কিন্তু যেটা আমার চোখে ভেসে আসলো পানির মধ্যে আমি যা দেখে আসছি, দুটা হাতের কবজি এবং বিশাল আকৃতি যে মাথাটা, সেই বিকৃত চেহারাটা। আমার মাথার থেকে কম্বলটা সরানোর পর, মুখ থেকে কম্বলটা সরানোর পর, এই কম্বলটা কিন্তু নিচ থেকে সরে গেল, উনি সরেনি। উনি বলতেছে আমার কম্বলটা নিচ থেকে সরিয়ে আমাকে ডাক দিতেছে ভাইজান। তখন আমি আমার চোখ খুলে তাকিয়ে দেখি ঠিক ওই রকম, ঠিক ভাসমান অবস্থায় দুটা হাত এবং সেই চেহারাটা, বিকৃত চেহারাটা দেখা যাচ্ছে। তখন উনি একটা জোরে চিৎকার করে উনি অজ্ঞান হয়ে যান। পরবর্তীতে ওনাকে দিনের বেলাতে সুস্থ করা হয়। এমনিতেই গ্রামের তারা নিজস্বভাবেই একটু ভয় দেখানোর যে কথাটা উনি বললেন, উনি বলছেন যে না, গ্রামে এগুলো কিচ্ছু না, তুমি হয়তো নতুন আসছো অনেকদিন পর, ভয় ভীতি এমনি হতে পারে, তারা কিছু বলেনি। কিন্তু ঘটনা আবার সেদিন সন্ধ্যা রাত্রেতেই ঘটনাটি ঘটে। দিনের বেলা তো উনি খুব স্বাভাবিক ছিল। সবাই যখন ওনাকে বুঝালো যে এটা কোনো কিছুই না, তুমি হয়তো অনেক শুনছো গ্রামের বিষয়, স্বাভাবিক নিয়ে নাও। তো উনি দিনে সম্পূর্ণ সবকিছু তার ভালো ছিল এবং ঘুরতেও গিয়ে আসছে। সন্ধ্যার পরবর্তীতে ওনার শরীরটা খুব দুর্বল হয়ে পড়ে এবং উনি বলে যে আজকে আমি বাইরে যাব না, আমি সন্ধ্যার দিকে ঘুমিয়ে পড়বো। তো উনি বলতে লাগলেন যে আমি যখন ঘুমাতে গেলাম সন্ধ্যা, মানে রাত 8টা বেজে গেছিল, রাত 8টার দিকে উনি ওনার বেডরুমে যখন যাবেন, উনি বেডরুমে দেখতে পাইতেছেন যে কেউ ঘুমিয়ে আছে। তো উনি আওয়াজ দিলেন যে কে ঘুমাইতেছে, একটু আমাকে ওঠো, আমি ঘুমাবো। ওনার আম্মুকে বা কাউকে নাকি জানাতে লাগলেন যে আমার বেডরুমে কে ঘুমিয়ে আছে, তুলতে বলো, আমি ঘুমাবো। তো সবাই বললো যে না, ওই ঘরেতে কেউ নেই, তুমি ভুল দেখতেছো, তুমি যা ঘুমাতে পারো, ওখানে কেউ নেই।
পরবর্তীতে উনি ওনার বেডরুমে যখন গেলেন, যখন সেই তার চাদর যে জড়ানো ছিল চাদরটা সরালেন, ঠিক ওই অবয়বটা মানে আকৃতি বিকৃত চেহারাটা আর দুইটা হাত তার বালিশের মধ্যে ওইভাবে রাখা, এবং সেইখানেও ওই একই শব্দ তার পেছন থেকে আসলো। সামনে তো উনি শুয়ে আছে, যে জি। বিকৃত চেহারাটা এবং হাতের কবজিটা, দেহ গঠন নেই, কোনো বডি নেই, আর পেছন থেকে আবার সেই একটা শব্দ আসছে, ভাইজান। তখন সে ওইখানে খুব অজ্ঞান হয়ে পড়ে। পরবর্তীতে তাকে যখন অন্যান্য হুজুরকে দেখানো হয়েছিল, সবাই বলল উনি বিদেশ থেকে আসছে, তো ওনাকে আপনার আত্মীয় স্বজন না কুফুরি জাদু টোনা করছে, বান মারছে, এই করছে সেই করছে না। পরবর্তীতে আমার কাছে আসলো, ওনাকে জিন ধরছে। সেটা নিমতলি যে একটা এলাকা আছে, খুব ভয়ঙ্কর জিন, সেই তাকে জিনে আসর করা। পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমাদের এখানে আসার পরে ঠিকঠাক করে দেওয়া হয়েছে। এখন আজকে আমাকে বলা হয়েছিল যে মাঝে সাঝে শুধু ওই কথাটাই শুধু উনি কাঁধে আসে, কিন্তু চেহারা আর এবং হাতের কবজিটা দেখতে পারতেছে না। বলো যে আমি এগুলো এখন দেখি না, কিন্তু ভয় ভয় লাগে, আর শুধু কানের মধ্যে শব্দটাই আমার আসে, ভাইজান ভাইজান বলে ডাকতে থাকে। তা আমি আজকে ফোন করে বলেছিলাম আচ্ছা আর হবে না, ঠিক হয়ে যাবে সবকিছু ভাইয়া। এটাই ওকে, ঘটনা। আচ্ছা, আমার মনে পড়ে না যে আমি আপনাকে ওখানে এই প্রশ্নটা করেছি কিনা। আপনি অনেক মানুষের ভয় যারা পায় তাদের সমাধান করে দেন এবং অনেক মানুষের ভয় ভাঙান। এরকম কখনো হয়েছে যে আপনি কোনো একটা কারণে আপনি কখনো ভয় পেয়েছেন? এরকম হ্যাঁ। আছে? আমাদের ভয়টা তেমন না যে আমরা যে ভয় থাকলে তো আমাদের এই বিষয়টা আমরা হাজির করি আমরা যখন বসি, জি। এবং এই বিষয়গুলো আমাদের প্রতিটা দিন রাত্রেবেলা আমাদেরকে নিয়ে কথা বলতে হয়, তো এই জন্য আমাদের ভিতরে ভয়টা নেই। আমরা প্রতিটা রাত এইভাবে তাদের সাথে কথা বলা হয়, যার কারণে আমাদের এখনো কোনো ভয় নেই। তবে আমরা হয় অনেক আজ থেকে না প্রায় অনেক আগেই যখন কিছু কিছু ভয়ঙ্কর বিষয়গুলো যখন কাজ করতে গিয়েছিলাম, তখন খুব ভয় পাওয়া গেছে। তখন তারপর আবার কিছু মানুষের কারণে, আচ্ছা, যেমন আমাদের দেখা একজন মসজিদেরই খতিব ছিলেন, উনি জি। ওনার ছাত্রীকে জিন ধরেছিল। তা আমি যখন কাজ করতেছি, সেই ইমাম সাহেব হুজুর এত ভয় পেয়ে তার মানে একটা লাফ দিয়ে সুফে দাঁড়িয়ে গেছে। তখন আমাদের ভিতরে ভয় চলে আসছে যে ওস্তাদ জি আপনার কেন এমন হলো? তো বললো না না না, আমি না ভয় পেয়ে গেছিলাম, কারণ আসছে তো আমার চোখে ধরা পড়ে গেছে। আমি একদমই তখন আমিও ভয় পেয়েছিলাম। প্রশ্নটা হয়তো খুব অন্যরকম লাগতে পারে, তারপরে করি। সেটা হচ্ছে যে এরকম কখনো হয়েছে যে আপনি আসলে যাকে হাজির করতে চেয়েছেন জি। সে হাজির না হয়ে অন্য একজন আপনার সামনে হাজির হয়েছে? এরকম কখনো হয়েছে? এরকম হয়। এরকম হয় না? জি। আচ্ছা, তখন কি করেন? হ্যাঁ, সেটা আমি আরেকটু বিষয় বলি। মিরপুর, এটা জি। মিরপুর 12.5 কালসি, ওখানে একটা জিন আছেন আব্দুল্লাহ করে নাম। আমি ওনাকে ডাকতেছিলাম। জি। উনি আমরা একজন মানে আলেম। আমার খুব অদ্ভুত লাগছে জি, যে জি। আমি হয়তো উনি একজন আমি হয়তো আলেম। ভেবে বলবো যে ওই যে আমাদের ভূত.com এ আমাদের যে সাউন্ড করেন না শাকের ভাই, আপনি ওইভাবে বললেন আছে না আব্দুল্লাহ, মানে এরকম, মানে খুব নর্মাল ব্যাপার। জিন তো সেখানে হচ্ছে আব্দুল্লাহ, উনি একজন খুব বড় আলেম, 250 ভাষা কথা জানে। উনি ভারত চলে যাবেন, কারণ ওইখানে একটু সমস্যা ছিল। তো সেই জিনটাকে যখন আমাদের রাত্রে বসে ডাকতেছিলাম আমাদের এলিমের জন্য, কিছু শিক্ষাবার জন্য, তো আমরা খুব বারবার স্মরণ করতেছি আপনি আসেন, আমাদের খুবই প্রয়োজন, আপনাকে আমার দরকার। আসছে অন্য একটা জিন। তো উনি এসে বলতেছে যে না, উনি তো আসতে পারবে না। তো আমি বললাম আমি তো আপনাকে খুঁজিনি, আমি তো আপনাকে তালাশ করিনি, আপনি কেন আসছেন? বলছে আমাকে দিও তুমি সব। বললাম না। তো এই যে জিনটা আসছিল, উনি ওনার মতো আলেম ছিলেন না এবং ভালো ছিলেন না। উনি এসে আমাদের একটা লোককে একটা ক্ষতি করে গেছিল। আচ্ছা, উনি একটু বদমেজাজি ছিলেন। তো ওনাকে যখন বললাম তোমার লাগবে না, তুমি চলে যাও, আমরা আব্দুল্লাহকে খুঁজতেছি, আমরা সেই সম্মানী যিনি আলেম আছেন, ওনাকে আমাদের অনেক কিছু প্রশ্ন করতে হবে, জি। ওনাকে দরকার। আমরা এই কথাটা কেন বললাম? আর আমি বিশেষভাবে একটা জিনিস লক্ষ্য করেছি, জিনদের ভিতরে প্রচুর অহংকার, অর্থাৎ কিছু কথা বলবো তাদের প্রচুর অহংকার এবং মেজাজ খুবই চড়া থাকে। একটু 19-20 হলেই কাউকে না কাউকে আঘাত করেই যায়। ওই আমি যখন ওনাকে ডাকলাম, তার ছোট একটা বাচ্চাকে এবং একটা মানুষটাকে উনি আঘাত করে গেছে। তা আজও পর্যন্ত সে ভুক্তভোগী চলতেছে। এখন ডাকলে সে আর আসে না, আচ্ছা, এখন আসে না। Okay. আব্দুল্লাহ পর আসছিল, কিন্তু আমরা সমাধান আর পাইনি। আমার ঘটনাটা 2003 সালে, তখন আমি ক্লাস 3-তে পড়ি। আমার গ্রামের বাড়ি বরিশালেই, ওখানে এই ঘটনা আমার ফ্যামিলির সাথে। তখন আমার একটা ছোট ভাই ছিল, আর বলে নেই আমার বাড়িতে অনেকগুলো ঘর, মাঝখানে একটি বড় উঠান, আর বাড়ির পিছনে একটি খালে। আপনার ভাইয়ের বয়স তখন কত হবে? তো আমার ভাইয়ের বয়স 2 বছর বা 2.5 বছর এরকম। ওকে।
তো আমার ঘরের পাশে একটা ঘর আছে, ওই ঘরে একটা দাদি থাকতো, তার একটা নাতনি আছে। তারা দুজনেই থাকতো। তার ছেলে মেয়ে যারা আছে সবাই মানে আপনার নিজে দাদি না? না, আমার নিজে তাই না, আমার আচ্ছা। ঘরের পাশে। জি। তো ওই দাদির ছেলে মেয়ে যারা কেউই থাকতো না, তারা অন্য জায়গায় চাকরি করতো, এইসবতে বাইরেই থাকতো। আর দাদি আর নাতি ওখানেই থাকতো। উনি একটু মানে অন্য টাইপের, মানে সবাই ওনাকে একটু ভয় পাইতো। বলতো যে বাড়িতে যারা ছিল বাচ্চারা, তাদেরকে তার কাছে যেতে নিষেধ করতো সবাই, যে সে একটু তান্ত্রিক টাইপের এরকম কিছুটা। মানে ঝগড়া করতে কেউ যদি বাচ্চারা ওখানে যেত তাহলে নিষেধ করতো যে বরদোয়া দিবে, এরকম কিছু একটা। তো সবাই আর কি ওনাকে সবাই ভয় পাইতো। জি। তো একদিন আমার ছোট ভাই ওই দাদির লাগানো ফল গাছ থেকে পাতা ছিঁড়ে ফেলে। তো তখন এই নিয়ে দাদি অনেক বকাঝকা, গালিগালাজ এগুলো করা শুরু করে আমার আম্মাকে, আমার ছোট ভাইকে। এই সময় আমার একটা দূর সম্পর্কে এক চাচা, সে বাড়িতে হঠাৎ এসে উপস্থিত হয়। সে গালাগালি এগুলো শুনে তারপর দাদিকে উল্টো আরো বেশি গালাগালি করে। সবাই তাকে নিষেধ করছিল যদিও গালাগাল না দেওয়ার জন্য, কারণ সবাই জানে যে সে একটু অন্য টাইপের। তো তারপরও সে অনেক বেশি তাকে বকাঝকা করার পর দাদি এক পর্যায়ে মানে রেগে গিয়ে আমার ভাইকে এরকম একটা বরদোয়া টাইপের বলে যে শেষ হয়ে যাবে ও। তো এর কিছুক্ষণ পর, ঘন্টা খানেক পরে, আমার ছোট ভাইকে পাওয়া যাচ্ছে না খুঁজে। সারা বাড়িতে এদিকে ওদিকে খোঁজ করার পর পাওয়া যাচ্ছিল না। তখন আমাদের বাড়ির পাশে আরেকটা বাড়ি আছে, মানে ওই যে খালের কথা বললাম, ওই খালের ঘাটে ওই বাড়ি থেকে একটা আন্টি ছিল। উনি খালের ঘাটে যাই দেখে যে আমার ভাইয়ের লাশ ওখানে একটা বাঁশের সাথে বেজে আছে। তখন আর কি সবাই জানাজানি হলো। আমার আম্মা খুবই কান্নাকাটি করতেছিল, সবাই বাড়িতে একদম অন্যরকম একটা অবস্থা। আমার ভাইকে দাফন টাফন করা হলো। এরপরের দিন আমার এক ফুফা আমাদের ঘরে ঘুমাচ্ছিল। তখন রাত্র 2টা-1টার দিকে সে ওয়াশরুমে যাওয়ার জন্য আমাদের ঘরের পিছনে যেখানে খাল ছিল, খালের একটু আগে আমাদের পাকের ঘর, ওখানে বসে মানে ওয়াশরুমে ওখানে গিয়েছিল। তারপর ওর পাশেই হচ্ছে যে ওই যে দাদির কথা বললাম, ওনার একটা পেয়ারা গাছ ছিল। তো উনি ওখানে যখন বসেছিল, তারপর হঠাৎ করে উপরে তাকানোর পর দেখে যে পেয়ারা গাছের পাশে একটা সাদা শাড়ি পরা একটা বুড়ো টাইপের এক মহিলা একটা বাচ্চা কোলে নিয়ে দাঁড়াই আছে। এরপর আমার ওই ফুফা এক চিৎকার দিয়ে বাসায় চলে আসে, সবাইকে বলে ঘটনাটি। এরপর আর কি যদিও ওই দাদির নামে আর তেমন কেউ কিছু বলে না, কারণ যদিও কারো কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু সবাই তাকে ভয় করতে এই পর্যন্ত। এরপর 3-4 বছর পর আমার দাদি, ওই যে দাদির কথা বলতেছি, ওই দাদি মারা গিয়েছে। তারপর মারা যাওয়ার প্রায় 1-1.5 মাস পর তার যে ছেলের বউ, সে ওই আমাদের বাড়ির পাশে একটা ধান ক্ষেত ছিল, ওখানে ধান শুকানোর পর কবরস্থানের পাশ থেকে আসতেছিল। তো এরপর দেখে যে কবরের উপর মানে ওই দাদি বসে আছে এবং তাকে ইশারা দিয়ে ডাকছিল। এরপর ওই আমার যে চাচি আর কি, দাদির বউ, উনি ভয় পেয়ে অন্য সাইড দিয়ে দৌড়ে বাড়িতে চলে আসে, সবাইকে এটা নিয়ে বলে যে এইভাবে ওনার শাশুড়িকে দেখছে কবরের উপর। তো এরপর থেকে ওই কবরের আশেপাশে তেমন কেউ আর যায় না ভয়ের জন্য। তো এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই। আমি এখন যে গল্পটি বলতে চাচ্ছি সেটি আসলে ছোটবেলায় আমার দেখা একটি ঘটনা। সেটি আপনার নিজের দেখা? জি, আচ্ছা। নিজের দেখা একটি ঘটনা। সেটি ঘটেছিল আপনার পুরান ঢাকা নবাবগঞ্জে। আমি ছোটবেলায় ওখানেই মানে জন্ম নিয়েছি ওখানেই নবাবগঞ্জে, এবং সেখানেই নবাবগঞ্জ এরিয়ায় নীলাম্বর শাহরোডে 5 নং নীলাম্বর শাহরোডে একটি বাসা ছিল, সেখানে আমি ছোট থেকেই থাকতাম। তো বাসাটার গল্পটা বলার আগে আমি বাসার বর্ণনাটা আগে আপনাকে দিতে চাই। মেন রোড দিয়ে ঢুকতেই যে গেটটা ছিল, সেই গেট দিয়ে ঢোকার পরে প্রথমে একটা অ্যাপার্টমেন্ট সিস্টেমের ছিল, 5তলা অ্যাপার্টমেন্ট। ঠিক অ্যাপার্টমেন্টটা ছিল আপনার মেন গেট দিয়ে ঢুকলে হাতের ডানে, এবং তার সোজা ছিল একটা গলি, যেই গলি দিয়ে আপনার কিছু টিন শেডের বাড়ি ছিল। এবং আমি সেই টিন শেড বাড়িতে ছোটবেলায় থাকতাম। তো ওখানে 2টা সারি ছিল, ডান দিকে ছিল 5টা এবং বাম দিকে ছিল 5টা টিনের ঘরগুলো। এবং ঠিক যখন ওই গলির প্রথমেই ছিল আপনার 3টি টয়লেট, যার মধ্যে কর্নারটা ছিল একদম অফ। সেটা আমি ছোটবেলা থেকেই বন্ধ দেখছি, কিন্তু কেন বন্ধ সেটা কেউ কখনো বলেনি। তো 3টে টয়লেট শেষ হওয়ার পরে যে একটি কল ছিল, চাপ কল, সেখানে 10টা ফ্যামিলি ওখান থেকে পানি নিত। কিন্তু কলের ঠিক এই জায়গাটা সামনের দিকে ছিল, মানে মাঝামাঝিতে একটি ডাব গাছ, এবং ডাব গাছের সাথে একটা কারখানা ছিল, যেটা আপনার 2 ভাই মিলে, একজন কারখানার অর্ধেকে আপনার ওয়ালেট তৈরি করতো এবং অর্ধেক তৈরি করতো টুপি। তো ঠিক তার এই কারখানার ডাব গাছ এবং ওই কারখানাটার এই সাইডে যে রাস্তাটা ছিল, মানে একটা চিপা গলি, ওই গলিতে দিনের বেলাতেও কেউ ঢোকার মতো সাহস পেত না। কেন ভাই? কারণ
অনেকে বলে যে গলিটা নাকি ভালো না, আচ্ছা। যে যখনই গেছে কখনো ভয় পেয়েছে, রাতের বেলায় উল্টোপাল্টা স্বপ্ন দেখতো, এরকম অনেক কথাই সেখানে প্রচলিত ছিল। এবং যখন পাকিস্তান আমলের আগে ওই জি, যেখানে বেশ কারখানাটা ছিল সেখানে ধরেন আপনার একটা মন্দিরও ছিল। সেটা ওই বাসারই যারা পুরনো ছিল তারা বলেছিল এখানে একটা মন্দির ছিল, দেশ হওয়ার পরে সেগুলো মানে তুলে নিয়ে চলে গেছে, তখন এখান থেকে যে বসবাসের উপযোগী হয়ে ওঠে। তো মেন ঘটনায় আসি, সেই 10টা ফ্যামিলির মধ্যে ডান পাশের মধ্য যে রুমটা ছিল সেখানে একটা মেয়ে বাস করতো, তার নাম ছিল নার্গিস। তো আমরা সবাই তাকে নার্গিস আন্টি বলেই ডাকতাম। তো দেখা যাচ্ছে যখন আমি ক্লাস 3-তে পড়ি, এই ঘটনা ঠিক তখন থেকেই শুরু হয়। আমি একদিন স্কুল থেকে যখন আসি দুপুর 2টা বাজে, তখন দেখি আন্টি ঠিক দৌড়ে যে কর্নারের বন্ধ বাথরুমটা ছিল তার পাশে একটা পাইপ ছিল, পাইপটা বেয়ে সে ওখানে যে টিনের যে ছাদগুলো থাকে সেখানে উঠে যাচ্ছে। তো আমি প্রথমে একটু ভয় পেলাম, কি ব্যাপার উনি উঠে যাচ্ছে আর এভাবে বেয়ে বেয়ে কিভাবে উঠে যাচ্ছে। পাইপটা উঠতে গেলেও কিন্তু একটু ধরে সেইভাবে উঠতে হয়, বা এক পা টয়লেটের গেটের এখানে পাড়া লেখে একটা সাপোর্ট দরকার পড়ে, বাট তিনি এমনি এমনি উঠে যাচ্ছেন। তখন আমার না খুব ভয় লাগলো, কারণ তখন আমি এমনিও ছোট, দেখলেই খুব গা শিরশির করে ওঠে। তো ঠিক সেখানে যে কারখানার 2জন ছিল, 2 ভাই, তারা খুবই শক্তিশালী ছিল। তো তারা তাকে টেনে নামানোর চেষ্টা করছে, বাট পারতেছে না। তো 3-4 জন মিলে দেখলাম তাকে টেনে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু কেউ তার শক্তিতে কুলিয়ে উঠতে পারতেছে না। তো জিনিসটা খুব ভয়, সবাই বাড়ির জড়সড় হয়ে গেল, এবং সে এমন ভাবে চিৎকার দিচ্ছে, মনে হচ্ছে চিৎকারটা তিনি দিচ্ছেন না। মানে আমি যদি কোনো কথা বলি, আমার পিছন থেকে কেউ যদি আপনার করে সাউন্ড করে, ঠিক সাউন্ডটা ঠিক এইরকম মনে হচ্ছে, একটা অন্যরকম আর্তনাদ চিৎকারের সাথে। তো তখনই আমার আম্মু আমাকে দেখে ধরে নিয়ে বললো যে তুমি রুমের মধ্যে ঢোকো। আমি রুমের মধ্যে ঢুকে গেলাম। তো তাকে নিয়ে রুমের মধ্যে বেঁধে রাখা হলো একটা দড়ি দিয়ে, বাট দড়িটাও পর্যন্ত ছিঁড়ে গেল, এতটুকু তার গায়ে শক্তি। বাসা সবাই খুব ভয় পাচ্ছে, কি হচ্ছে। তো দড়ি ছিঁড়ে 2-3 জনকে ধাক্কা দিয়ে সে আবার বের হয়ে যায়, এবং আবার বের হয়ে ঠিক যে বাথরুমের উপর দিয়ে ছাদে উঠে যেতে লাগলো। তখন যে পারছে সবাই তাকে ধরে টরে নিয়ে এসে পাশের রুম থেকে একটা শিকল ছিল, যেটা কোরবানির সময় ওই 2 ভাই মিলে গরুটাকে আটকে রাখতো যাতে চুরি টুরি না হয়ে যায়। তো তারা ওইটা দিয়ে তাকে বেঁধে রাখলো, দড়ি ইউজ করলো, সব কিছু দিয়ে বেঁধে রেখে করে দিল। ঠিক বিকালবেলা পাশের একটা মসজিদ থেকে একজন ইমাম সাহেবকে আনা হলো। তো ইমাম সাহেব যখন আসলো, এসে বললো যে আমি যখন রুমের মধ্যে ঢুকবো, ঠিক একজন শক্তিশালী লোক আমার সাথে থাকবেন, তাকে ধরার জন্য, একজনের বেশি থাকবেন না। তো যেই বলা সেই কাজ। তো ওই কারখানারই একজন এসে তাকে পিছন থেকে ধরে রাখলো, এবং হুজুর তার সামনে এসে বসলো। এটা আমি মানে ভিতরে কি হয়েছিল সেটা উনি বাহিরে আসার পরে সেটা শুনেছিলাম তার কাছ থেকে, কারণ আমি সেই মসজিদে ছোটবেলায় আপনার আরবি পড়তাম। তো তিনি যখন বাহিরে এসে বলল যে আসলে এটা আমার কিছু করার নেই, কারণ সময় এখন শেষ হয়ে গেছে, এটা তাকে অনেক আগে থেকেই তাকে ধরেছে। বলতেছে কি ধরেছে, এটা বলছে যে এটা একটা বদ জিন, যেটা তাকে না নিয়ে ছাড়বে না। এবং আমি অনেকভাবেই মানানোর চেষ্টা করেছি, সে কোনোভাবেই মানবে না, কারণ তার ভিতরে যা কিছু আছে এখন সব প্রায় নষ্টের দিকে। সে তার হাতে হয়তো বা সর্বোচ্চ কয়েকদিন সময় আছে, এবং সে তাকে নিয়েই যাবে। যদি বড় বড় কবিরাজও আনা হয় তাহলেও এটাকে রিকভার করার কোনো অপশন নেই। তো সবাই এটা খুব চিন্তিত হলো, কান্নাকাটি করলো। তো 2 দিন ধরে সে এইরকমই মানে ছোটাছুটি করতে থাকলো, সবাই বেঁধে রাখে, এই করে রাখে। কিন্তু হুজুর যাওয়ার টাইমে বলেছিল আমি আপনাকে যেই চালের গুঁড়োটা দিয়ে গেলাম, এটার সাথে কিছু ময়দা মিক্স করে আপনি ঠিক ও যেই খাটটাতে বসে আছে, খাট থেকে 2 হাত বরাবর আগে নিয়ে ওই চালটা করে দিবেন। সে সেখান থেকে বের হবে না, সে ছোটাছুটি করবে, ভাঙচুর করার চেষ্টা করবে, কিন্তু সে বের হবে না, ওই জায়গার মধ্যেই থাকবে। তো 2 দিন পর হঠাৎ করেই তিনি একটু সুস্থ, সবাইকে ডাকতেছে যে মা এখানে আসো। আমরা বারান্দা থেকে সব শুনতে পারতেছি সে তার মাকে ডাকতেছে। তো তার মার সাথে বাড়ির আশেপাশে যে কয়জন ছিল তারাও গেল, আমিও সেখানে গেলাম। যার পর যখন জিজ্ঞেস করলো যে মা তোমরা আমাকে বেঁধে কেন রেখেছো, তো তার মা বলতেছে যে তুই কি কিছু জানিস? বলে যে আমি তো কিছু জানি না, কি হয়েছে? তখন বলে তুই এই কাণ্ড কারখানা করেছিস। তখন সে প্রায় 2 থেকে 3 মিনিট চুপ। আমরা দাঁড়িয়ে শুধু তার নীরবতা দেখতেছি। তখন দেখলাম 3 মিনিট পরে সে কান্না করে দিল। তখন সে বলতেছে মা তোমাকে আমি অনেক আগে বলেছিলাম যে তুমি আমাকে একটা কারো ভালো হুজুরের কাছে নিয়ে যাও, আমার খুব সমস্যা হচ্ছে, তুমি আমাকে গুরুত্ব দাও নাই। তা কি হয়েছিল? তার পাশেরই এক আন্টি জিজ্ঞেস করলো যে আসলে কি হয়েছিল তোমার? তখন বলছিল যে ঠিক একদিন দুপুর 12টার সময় আমরা ওই বাথরুমের উপর দিয়ে টিনের চালে উঠে ওই পাশে যে আম গাছ আছে, আম গাছ থেকে আম পাড়তে গিয়েছিলাম। তখন আম গাছ থেকে আম পাড়ার টাইমে যখন তার সাথে যে বান্ধবী সে আম নিয়ে চলে যাচ্ছে, বললো যে তুই থাক, আমি একটা বোল নিয়ে আসি, সেই বোলের মধ্যে আমগুলো রাখবো, হাতে রাখা যায় না। ও যখন চলে গেল আমি তখন সেখানে একা ছিলাম। একা থাকা অবস্থায় দেখি কি ওই আম গাছের ঠিক উপরে
একজন প্রায় মধ্যবয়স্ক মহিলা নাকি বসেছিল। তো সে তাকে বলতেছে যে তুই আমার কাছে আয়, আমি তোকে অনেক আম দেব। তো সে বলছে যে আপনি কে? কয়, তুই আমার কাছে আয়। তো আন্টি তার কথা না শুনে ওখান থেকে পালিয়ে চলে আসে, কিন্তু সে তখনও তার মাকে এই কথাটা বলেনি। তো রাতের বেলা যখন তিনি নাকি ঘুমিয়ে থাকতো, তো তিনি তো ঘুমাতো বারান্দায়, আর বারান্দার এই পাশে বেড়া দেওয়া ছিল, মনে হতো বেড়ার ওখান থেকে তার চুলকে যেন টান দেয়। সে সকালবেলা উঠে তার মাকে বলতো যে মামা, কে যেন আমার চুল টান দেয়। তখন সে বলতো ধুর, এসব কিছুই না, এটা তোর মনের ভুল। তখন সে বলছে আচ্ছা ঠিক আছে, মনের ভুল। তো তখনও পর্যন্ত সে মহিলার তার কথা বলেনি, যাকে সে দেখেছিল ওই আম গাছের ঠিক উপরে। তো এরকম নাকি 3 দিন 4 দিন হয়ে যেত। সে যখন রাতের বেলা টয়লেট করার জন্য একা বাথরুমে যেত, তখন সে বাথরুম থেকে যখন আসার পথে মাঝে মধ্যে ফিল হতো কেউ যেন তার পিছনে পিছনে আসতেছে। সে তারপরও তার মাকে ডাক দিত, বলতো যে মা মা গেটটা খুলো তাড়াতাড়ি, আমার না ভয় লাগতেছে। ওর মা তাড়াতাড়ি উঠে যেত, বললো কোথায় যাচ্ছিস? বললো যে টয়লেটে গেছিলাম, এখন আসলাম, মনে হলো পিছনে কেউ আছে। ওর মা তখনও গুরুত্ব দেয়নি। ঠিক এরকম গুরুত্ব দিতে না দিতে জিনিসটা আরো প্রায় অবনতির পর্যায়ে চলে যায়, এবং সেটা সে দেখেছিল ওই ঘটনার 3 থেকে 4 বছর আগে। তো তখন লাস্ট সময় হঠাৎ করে যখন কথা বলার মাঝখান থেকেই তার গলার ভয়েস কেমন যেন অটোমেটিকলি ভারী হয়ে যাচ্ছিল। তো সেটা দেখে আমার আম্মু আমাকে বললো যে বাবা তুমি রুমে চলে যাও। আমি বলছি না, আমি থাকি। না, তুমি রুমে চলে যাও, তোমার এখানে থাকার কোনো দরকার নেই। তো আম্মু যখন ওই ঘটনার প্রায় 15-20 মিনিট পরে যখন রুমে আসলে, জিজ্ঞেস করলাম আম্মু কি হয়েছিল, আমার আব্বু তখন ওই আমার সাথে ছিল। তখন বললো যে হঠাৎ করেই তার শরীরে ওইটা চলে আসছে। সে বলতো যে আমি তাকে না নিয়ে থামবো না। সবাই নাকি মাপটাপ চেয়েছে, তার মা ওর পায়ে ধরছে যে আমার মেয়েকে ছেড়ে দেন। বলছে না, আমি তাকে ছাড়বো না। আমি তাকে বলেছিলাম যে তুই বিয়ে করিস না। সে বিয়েটা কেন করলো? এটাতেই তার রাগ। তো বলছিল আপনি তো একজন মহিলা, আপনি তো কোনো পুরুষ জিন না যে আপনি ওকে নিয়ে যাবেন। ওকে আমি বলছিলাম তুই বিয়ে করিস না, বিয়ে না করলে তোর জন্যই ভালো হবে। আমি ওকে অনেকভাবে ডাকার চেষ্টা করেছি, অনেকভাবে ডাকছি, সে শুনেনি। সেটাই তার জন্য সব থেকে বড় ভুল। আর তাকে বলেছিলাম যে তুই দুপুরবেলা কখনো ছাদে উঠবি না। সে আমার কথা শুনেনি। এখন আমার আর কিছু করার নাই। তো ঠিক তার 2 থেকে 3 ঘন্টা পরেই আমরা কান্নার আওয়াজ শুনতে পেলাম। যখন সবাই দৌড়ে এখানে গেলাম, ততক্ষণে দেখি আন্টি আর বেঁচে নেই। তো 1988 সালের পরে মানে তখন তো মোটামুটি অত্র এলাকা টোটালটাই বন্যায় প্লাবিত হয়ে গিয়েছিল। তো বন্যা যখন শেষ হয়ে যায়, অনেকেরই ঘর বাড়ি, অনেকে ওই বন্যার সময় অনেক দূরে চলে গেছে, বেশ কিছু জায়গা ফাঁকা টাকা হয়ে যায়। তো একসময় হয় কি, বন্যার ঠিক পরে ওই ফকির গোছের একজন লোক আসেন ওই এলাকায়। তো লোক আসেন, ওই সময় কিন্তু লোকজন ওনাদেরকে খুব মানে ভক্তি করত, সম্মান করত। দেখা যেত যে ওই ফকির অনেককে পানি পড়া দিচ্ছে, কাজ হয়ে যাচ্ছে, অনেকে দোয়া নিতে যেত, কাজ হয়ে যেত। এই জন্য অনেকের একটা ভক্তির একটা জায়গা ওনার প্রতি সৃষ্টি হয়। তো এর মধ্যে এই ঘটনা সপ্তাহখানেক হওয়ার পর হঠাৎ একটি শিশুর ডেড বডি পাওয়া যায় বাসার বাইরে। মানে রাতের বেলা সবাই শুয়েছিল সবার সাথে, কিন্তু মানে সকালবেলা ডেড বডি পাওয়া যায়। কিন্তু রাসেল ভাই, ডেড বডিতে কিন্তু কোনো চিহ্ন নাই, মানে শরীরে কোনো চিহ্ন নাই যে কিভাবে মারা গেছে, সাপে কেটেছে না কিভাবে মারা গিয়েছে, বা কেউ গলা টিপে মেরেছে বা কিভাবে মেরেছে, কোনো চিহ্ন নেই, একদম স্বাভাবিক। এবং দেখে মনে হচ্ছে সে মারা যায়নি, সে জীবিত, কিন্তু আসলে মারা গিয়েছে। এখন এটা কেন, কিভাবে মারা গেল, পরিবারের লোকজন কিছু বুঝতে পারছে না। চিন্তা করছে হয়তো বা রাতের বেলা ওই কোনো কারণে বের হয়েছিল আমাদেরকে না জানিয়েই, হয়তো বা বাইরে গিয়ে ভয় পেয়েছে বা কোনো কারণে মারা গিয়েছে, এইটাই মনে করেছে। তাছাড়া অন্য কেউ আর কিছু মনে করেনি। এই ঘটনা রাসেল ভাই সপ্তাহ 2-3 পরে আবার একই টাইপের একটা ঘটনা ঘটে। একটি বাচ্চা মারা যায়, সেখানেও একই অবস্থা, মানে শরীরের কোনো চিহ্ন নাই, কিচ্ছু নাই। তো এরকম ঘটনা যখন ঘটতে থাকে, তখন এলাকার লোকজন, তখন ওনারা বলেন যে এলাকায় মনে হয় পিশাচের আবির্ভাব ঘটেছে। এখন অন্য মুরব্বীরা বলছে যে আচ্ছা, পিশাচ যদি হবে তাহলে তো ওই ছেলের রক্ত খাবে, মাংস খাবে, এরকম বলতেছে। তো কিছুই না, নিশ্চয়ই অন্য কোনো কারণে মারা গেছে, এইভাবে বলছে। কিন্তু রাসেল ভাই 1টা 2টা 3টা 4টা যখন এরকম 10-12টা বাচ্চা মারা গেল, তখন কিন্তু এটা সবার একটু টনক নড়েছে যে কি ব্যাপার, এটা এরকমটা হচ্ছে কেন। আর ওদিকে কিন্তু ওই তান্ত্রিকের কাছেও তারা গিয়েছে যে কি ব্যাপার বলেন তো, বলে যে তোমাদের এখানে এরকম, সেই বলেছে যে একটা পিশাচ আসছে, তোমরা এটা করো, এরকম গরু কুরবানি দাও, খাসি কুরবানি দাও, এটা করো, ওইটা করো, এরকম রিচুয়াল করো, এরকম সে এই বিষয়গুলো বলতো।
তো দেখা যেত এটা বলার পরে মাসখানেক বন্ধ থাকতো, পরে আবার শুরু হতো, বলে তাহলে আবারও এটা করো। তো এরকম রাসেল ভাই চলছিল এই বিষয়টা। তো এর মধ্যে ওই গ্রামের একজন লোক ফরিদপুর সদর হসপিটালে যায়। ফরিদপুর সদর হসপিটালে যায়, ওনার একজন দুঃসম্পর্কের আত্মীয় উনি হসপিটালে ছিলেন, তাকে দেখার জন্য যায় আর কি। তো দেখার জন্য গেলে উনি কোনো কারণে ওই দিন রাত্রে আর আসতে পারেন নাই, ঝড় বৃষ্টির সময় ছিল, রাত্রে আসতে পারেন নাই। তো আত্মীয় স্বজন বলে যে এত রাত্রে যেহেতু যেতে পারবে না, তো আজকে রাত্রে আমাদের সাথেই থেকে যাও, হসপিটালেই থাকো, আমরা তো আসি আত্মীয় স্বজন, কালকে সকালে যাও। উনি বলে আচ্ছা ঠিক আছে, একদম স্বাভাবিক। উনি বলে আচ্ছা ঠিক আছে আমি থাকি। তো উনি গভীর রাত্রে রাসেল ভাই, উনি একটু ওয়াশরুমে যাওয়ার দরকার হয়, উনি ওয়াশরুমে যাচ্ছেন, হঠাৎ করে দেখে কি হসপিটালে ওই একজন ইসের আবির্ভাব করছে। ওই যে সেই তান্ত্রিক আসছে। তান্ত্রিক এসে একজন রোগীর সাথে কি যেন কথা বলে হাতে কি যেন দিয়ে উনি চলে গেলেন। উনি চিন্তা করেন যে কি ব্যাপার, তান্ত্রিকটা এখানে আসছে। উনি আর তেমন কিছু মনে করেন নাই। তো তারপর পরের দিন সকালে চলে যান। তো পরবর্তীতে উনি বাড়িতে ফিরে গিয়ে ওই তান্ত্রিকের সাথে দেখা হয়, বলে যে আপনাকে দেখলাম হসপিটালে, গেছিলেন কেন, এরকম মানে এমনি নর্মালি বলছে। তখন বলার পরে বলে যে তুমি ওখানে কি করতে। এতে করে ওনার মনে একটা সন্দেহ জাগে, কি ব্যাপার, আমি স্বাভাবিকভাবে বলতে পারতো যে গেছিলাম একটা কাজে, বা কোনো আত্মীয় স্বজন ছিল, বা কোনো রোগী দেখতে গিয়েছি, এটা বলতে পারতো। উনি আমাকে পাল্টা এত কোশ্চেন করে কেন, এটা ওনার মনের মধ্যে সন্দেহ যায়। কিন্তু উনি আর এগুলো নিয়ে আর বেশি ঘাটাঘাটি করেন নাই। ওনারও কিন্তু রাসেল ভাই একটা বাচ্চা ছিল। তো একদিন রাত্রেবেলা শুয়ে আছে, হঠাৎ করে ওনার বাচ্চা ওনাকে বলছে যে বাবা আমাকে বাইরে কে যেন ডাকছে। বলে কে ডাকে? আমার বন্ধু ডাকতেছে। বন্ধু? এত রাত্রেবেলা তোমার বাচ্চা মানুষ, সে কি এত, তার বাসা কোথায়, এখন এত রাত্রেবেলা সে তোমাকে ডাকবে নাকি? বলে না আমি ডাক শুনতেছি, আমাকে যেতে হবে, যাইতেই হবে। মানে সে কিছুতেই রাখা যায় না ঘরের মধ্যে, জোর করে ঘরের মধ্যে আটকে রেখেছে যে না এত রাতে বাইরে যেতে প্রয়োজন, আমি বাইরে যাচ্ছি, দেখি সে কোথায়। এখন উনি নিজেই দরজা খুলে বাইরে বের হয়ে কাউকে উনি পান না। তখন উনি চিন্তা করেন যে এই নিশ্চয়ই ওই হয়তোবা প্যারানর্মাল কিছু ডাকাডাকি করছে, কিন্তু ওনারা কোনো ডাক শোনেন নাই। প্রথম রাতে এরকম হয়, দ্বিতীয় রাত্রে রাসেল ভাই আবার ওই বাচ্চা বলে যে আমাকে ডাকতেছে। তখন বলে যে না বাইরে কেউ ডাকে না, আমরা কেউ কোনো ডাক শুনি না। বলে না ডাকতেছে, আমি বাইরে যাবোই। কিছুতেই ধরে রাখা যায় না, উনি নিজেই আবার বাইরে গিয়েছে হারিকেন নিয়ে। ও সময় তো গ্রামের লোক টর্চ লাইট ওরকম ছিল না, হারিকেন নিয়ে গিয়েছে, কিন্তু বাইরে কাউকে দেখে না। তখন থার্ড ডে, তখন ওই দিন রাতের বেলা হঠাৎ করে ওই ঘুম থেকে উঠে দেখে ওনার বাচ্চা পাশে নেই, দরজা খোলা। ওনার তাড়াতাড়ি করে হারিকেন নিয়ে বের হয়ে বাড়ির থেকে একটু বাইরে গিয়ে দেখে ওনার বাচ্চা পড়ে আছে মাটির উপরে, এবং ঠিক অন্যান্য বাচ্চা যেভাবে মারা গিয়েছিল ঠিক একই রকম ভাবে সেও মারা গিয়েছে। তখন উনি পরের দিন গ্রামে বলেন যে আমার বাচ্চা মারা গেছে, তো গত 2 দিন এই ধরনের ঘটনা ঘটেছে, যে কে যেন ডাকে রাতের বেলা। বলে তার ফ্রেন্ড বা তার বন্ধু ডাকে, প্রাইমারি স্কুলের বন্ধু ডাকে। তখন কে হতে পারে, তার সব প্রাইমারি স্কুলের বন্ধুদেরকে বলে না আমরা তো কেউ এরকম ডাকে যাই না, রাতের বেলা যাও তো প্রশ্নই আসে না, দিনের বেলায় তো যাই না বা খুব কম যাই, রাতের বেলা তো কোনো প্রশ্নই আসে না। এরপর রাসেল ভাই গ্রামের লোকজন যখন একটু সতর্ক হয়ে গেল, তখন অনেকেই রাত্রেবেলায় নিশি ডাক শুনতো এবং বাচ্চাদেরকে বাইরে যেতে দিত না, বলতো বাচ্চারা বাইরে গেলেই মারা যাবে। কিন্তু কেন, মানে এই ঘটনাটা কেন ঘটছে এটা কেউ জানতো না, এইটা কেউ রহস্য উদ্ঘাটন করতে পারে নাই। একদিন ওই যে যিনি মানে হসপিটালে একজনকে দেখতে গিয়ে তান্ত্রিককে দেখেছিলেন, তো ওনার যে আত্মীয় অসুস্থ ছিলেন সেই আত্মীয়র বাড়িতে গিয়েছে। আত্মীয়র বাড়িতে যাওয়ার পরে সুস্থ হয়ে গেছে, বিভিন্ন কথাটা হচ্ছে, কথার একটা পর্যায়ে ওনার আত্মীয় বলে বলেন যে আমার পাশের বেডে না, মানে পাশের রুমের বেডে একজন খুব মানে অসুস্থ রোগী ছিল, তো ডাক্তার বলেছে তার বাঁচার আশা শেষ। এমনি বয়স্ক মানুষ, হঠাৎ রাতারাতি সে সুস্থ। তো অদ্ভুত ব্যাপার, ডাক্তাররাও অবাক যে এরকম হঠাৎ রাতারাতি সুস্থ হয়ে গেল, সুস্থ হয়ে বাড়ি চলে গেছে। তাই নাকি? তখন উনি চিন্তা করতেছে কি ব্যাপার, পাশের বেডে আমি তো এরকম তান্ত্রিককে আসা দেখেছিলাম, তান্ত্রিককে কোনো হয়তোবা তাবিজ হয়তোবা করতে পারে, এই জন্য সে সুস্থ হয়ে গেছে। উনি এই বিষয়টা মনে করেছেন, কিন্তু ওনার মনে সন্দেহ যায় নাই, কারণ ওনার বাচ্চা মারা গেছে, ওনার মনে সন্দেহ যায় নাই। তো উনি হসপিটালে গিয়ে, একটু শিক্ষিত লোক ছিল উনি, ওনার ক্লাস 8 পর্যন্ত পড়ছিল আর কি, হসপিটালে গিয়ে
উনি বলছিলেন যে অমুক অমুক সময় এই বেডে কে ভর্তি ছিল তার একটু ঠিকানা দিতে পারবেন? তো হসপিটালের যারা আয়া বা অন্য যারা ছিলেন ওয়ার্ড বয় তাদের কাছ থেকে ওই লেজার বই দেখে ওই ঠিকানা সংগ্রহ করেছে। ঠিকানা সংগ্রহ করার পরে তার সাথে যে দেখা করেছে, বলে যে আপনি সুস্থ হয়ে গেলেন কি, দেখুন কিছুতে বলতে চান না, কিছু একটা বিষয় লুকাতে চান উনি। তখন বলে যে আপনি কি কেন শুনতে চাচ্ছেন? বলে যে আমার একজন লোক অসুস্থ, আমি একটু শুনতে চাচ্ছি আপনি কিভাবে সুস্থ হলেন, মানে কেমনে এটা সম্ভব হলো? তখন বলে যে ও গ্রামে একটা মানে কবিরাজ টাইপের আছে, উনি একটা পানি পড়া দিবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। তখন বলে যে কোন গ্রামের নাম বললেন? দেখে কি যে এইটা সেই চাপাদার বিলের ওই গ্রামটা। তো উনি খুব অবাক হন, উনি আর কিছু বলেন না, বলে আচ্ছা ঠিক আছে আমি তার কাছে যাব। তো রাসেল ভাই এরপরে ঘটনা যেটি জানা যায় এবং এটা হাতে নাতে ধরা পড়ে উনি, সেটা হলো উনি রাতের বেলা ওনার কিছু পোষা মানে বন্দি করা কিছু জিনদেরকে দিয়ে বিভিন্ন বাচ্চাদেরকে মানে তার পরিচিত লোকদেরকে দিয়ে ডাক দেয়াতেন। এটা ওই এলাকায় নিশি ডাক বলে। তো ওই বাচ্চারা যখন বের হয়ে আসতো ওই ডাকটা শুধু বাচ্চারাই শুনতো, অন্য কেউ শুনতো না। তখন যখন বের হয়ে আসতো সব দিনে কিন্তু না, ওই মানে আপনার অমাবস্যা পূর্ণিমা কিছু তিথি হিসাব করে করে, তখন ওই বাচ্চারা বের হয়ে আসার পরে নাকি উনি ওই বাচ্চার কাছে গিয়ে মাথায় হাত রাখতেন, হাত রাখার সাথে সাথে ওই বাচ্চা মারা যেত। ভয়ঙ্কর ব্যাপার তো এটা। সাথে সাথে মারা যেত। এবং বলা হয়তো যে ওই হাতটা রাখার পরে ওই হাতটা নিয়ে মানে আবার একটা মানে এটা মাটির একটা পাত্রর মতো, ওর ভিতরে পানি থাকতো, ওই হাতটা ওই পানির মধ্যে উনি চুবাইয়ে দিতেন এবং ওই পানিটাই রাসেল ভাই বিভিন্ন লোককে উনি খাওয়াতেন এবং ওই পানিটা খাওয়ার পরে সুস্থ হয়ে যেত লোককে। এখন তাকে যখন ধরা হয়েছে যে তুমি এটা কাজটা কেন করো, তখন সে বলে যে বাচ্চাদের তো অনেক হায়াত থাকে, আমি ওদের আত্মাটা বের করে নিয়ে আসি এবং এইটা ট্রান্সফার করি এইভাবে এই প্রক্রিয়াতে। তো পরে লোকজন এতটা ক্ষিপ্ত হয়, মানে গ্রামের লোক তো মানে খুব আবেগী, তো ওনারা এতটা ক্ষিপ্ত হন যে ওনাকে ওই বাঁশ দিয়ে পিটিয়ে মেরে ফেলেন ওই তান্ত্রিককে, মানে এতটা, কারণ অনেক লোক মারা গেছে তো এখানে। তো এরপর থেকে রাসেল ভাই ওই ওনার মৃত্যুর পরে ওই নিশি ডাক ওইখানে কেউ শোনা যায় আর কখনো শোনা যায় নাই। এবং বাচ্চা ওই যে অস্বাভাবিক যে মৃত্যুর কথা বলছেন সেরকমও কোনো না উনি ওই তান্ত্রিকের মৃত্যুর পরে এই ধরনের কোনো শোনা যায় নাই। আর রাসেল ভাই এই ঘটনাগুলো বিশ্বাস করা কিন্তু একটু কঠিন, যে আসলে আমি এতক্ষণ ধরে ঠিক এই জিনিসটাই চিন্তা করছিলাম, হ্যাঁ, যে এটা আসলে হয় কিভাবে। কিন্তু আমি রাসেল ভাই ঘটনাটা পরবর্তীতে অ্যানালাইসিস করেছি যে এটা কিন্তু ভারতে এই ধরনের ঘটনার নজির আছে। আমি পরবর্তীতে এটা নিয়ে অ্যানালাইসিস, ভারতে এই ধরনের নজির আছে। তারপরে মিশরে মিশর এবং ওমানে এই ঘটনার নজির আছে, এবং ব্রাজিল এবং আর্জেন্টিনা এবং পেরু এই তিনটা দেশে এই ঘটনার নজির আছে, যে এই টাইপের কিছু কথা একদম উপজাতি পর্যায়ে এই ধরনের কিছু কিছু বিষয় ওদের আছে। আদিবাসীদের মধ্যে এই ব্যাপারগুলো, হ্যাঁ আদিবাসীদের মধ্যে বলা যায় এই টাইপের কিছু জিনিস আছে, কিন্তু এখন হয়তো বা অনেকে এটা বিশ্বাস করেন না, বা এটা কিভাবে কি হয় এটা বিশ্বাস করেন। আমার নিজের কাছে এটা বিশ্বাস করতে কষ্ট হয়, যে বলা হয় যে কোনো অসুস্থ ব্যক্তিকে যদি পানিটা খাইয়ে দেওয়া হয় উনি সুস্থ হয়ে যাবেন। এইটাই হলো এই চিকিৎসার এই পদ্ধতি, মানে উনি একটা মানুষকে হত্যা করে বলে ওই পানিটা আবার একজন অসুস্থ ব্যক্তিকে খাইয়ে দিবেন এবং উনি সুস্থ হয়ে যাবেন। তো এই পদ্ধতিটা, এটার নাম আমি জানি না রাসেল ভাই এটা কি পদ্ধতি, আমি নাম করাটা উচিত না, একদম বলতে পারি না এটা মানে আসলে, কারণ কি দেখা যাচ্ছে যে ওই তান্ত্রিককে কেউ বলে সুস্থ করতে, তান্ত্রিক তার মতো করে একটা পানি পড়া নিয়ে আসে, কিন্তু উনি তান্ত্রিক যে কিভাবে পানি নিয়ে আসছে এটা কিন্তু ওই রোগীরা জানে না। তো যার কারণে এই বিষয়টা গোপনই ছিল, কিন্তু পরবর্তীতে তান্ত্রিক স্বীকার করেন, স্বীকার করে লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে মানে গণপিটুনিতেই মানে উনি মারা যান আর কি। এটা ছিল রাসেল ভাই। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য এবং ভূত.com এ আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও রাসেল ভাই অসংখ্য ধন্যবাদ। ভূত.com এ ইনশাল্লাহ আশা করছি, মানে আল্লাহ যদি হায়াতে রাখেন, সুস্থ রাখেন, ইনশাল্লাহ সবসময়ই আসবো। আসসালামু আলাইকুম, আমি সাফিয়া বলছি। আমার প্রথম ঘটনাটি হচ্ছিল দড়িলাফ। সেখানে আমি নিশির কথাটি বলেছিলাম। নিশি নামে মেয়ের ঘটনাটি আপনারা শুনতে চেয়েছেন, আর তাই আমি সরাসরি ঘটনায় ফিরে যাচ্ছি। নিশির সাথে আমার পরিচয় হয়, আমরা যে বাসায় ভাড়া থাকতাম সেই বাসার নিচতলায় নিশিরাও ভাড়া থাকতো, ওই ছাদে টুকটাক কথা হতো। তো একদিন নিশির মাম্মা আমাকে যেটা বললেন যে আমার মেয়েটাকে জিনে আছর করে, মাঝে মাঝে সমস্যা হয়। তো আমি বললাম আন্টি একটু খুলে বলেন, তাহলে বললে ভালো হতো। নিশির আম্মা আগে বললো, আগে ওর দাদার বাড়ির কথাটা আমি বলি। আমি যখন নতুন বিয়ে হয়ে যাই, ওর দাদা বাড়িটা
গিয়ে দেখি ওর দাদা বাড়িটা ছিল দোতলা মাটির বিল্ডিং, আর হচ্ছে তার সামনে একটা উঠান, তারপরে হচ্ছে একটা ছোট পুকুর, ঠিক পুকুরের একটু পরেই হচ্ছে বাঁশবাগান। তো ওদের আশ্রমটা ছিল ওই বাঁশবাগানের কাছাকাছি। তো নিশির মা নতুন বউ হয়ে যখন ওই বাড়িতে গেলেন, তো তখন ওনাকে ওই আশ্রমে যাওয়ার জন্য কাউকে না কাউকে সাথে নিয়ে যেতে হতো, কারণ অনেক দূর, অনেক রাতের বেলা গেলে একটু ভয় লাগে, স্বাভাবিক। তো এরকম বছর এক যাওয়ার পর যখন নিশি ওনার পেটে আসলেন, তখন সবাই ওনাকে মানা করতেন যে দেখো, এত সাহস দেখিও না, একা একা কখনো আশ্রমে যাবে না। তো নিশির মা একদিন মনে করলেন, না, বছর খানিক হয়ে গেল, এখন তো একা যাওয়া কোনো ব্যাপার না, আমি এখন অন্ধকারেও রাস্তা চিনবো, যে আমি কিভাবে যেতে হয় আমি বুঝবো। তো কোনো একটা কারণে একদিন উনি নিজেই চিন্তা করে বসেন যে না, আর কাউকে ডাকবো না, এখন আমি মোটামুটি চিনি জানি, আমি একাই যেতে পারবো। যাই হোক, আন্টি হাতে হারিকেন নিয়ে ঠিকই গেলেন, কিন্তু ফেরার পথে হঠাৎ ওনার মনে হলো যে ওনার ঠিক পায়ের কাছ দিয়ে কোনো কালো বিড়াল দৌড়ে গেল। উনি একটু চমকে গেলেন, ভয় পেলেন, ঠিকই চমকে গেলেন। উনি তখন আয়াতুল কুরসি পড়তে পড়তে রুমে ঢুকলেন। উনি ওটাকে এত পাত্তাই দেননি যে এটা নিয়ে কোনো ইস্যু হতে পারে। যাই হোক, তিনি কিছুদিন পর খেয়াল করলেন, যখন উনি একা থাকেন, ওনার কেন যেন মনে হয় ওনার আশেপাশে কেউ আছে। যখন উনি আয়নায় তাকান, তখন ওনার কেন জানি মনে হয় ঠিক আয়নার দিকে উনি একা না, ঠিক তার আয়নার দিকে তাকালে মনে হতো যে পিছনে কেউ আছে। আর কখনো যদি উনি মানে মানে আছে না যে এক জায়গায় একা হেঁটে যাচ্ছে, একা হাঁটছে, ওনার একা পায়ের শব্দ, কিন্তু মনে হতো যে আরেকজন যদি পাশে হেঁটে যায় তখন তার পায়ের শব্দটাও উনি শুনতে পাচ্ছেন, কিন্তু আসলে তো ওনার সাথে কেউ নেই। এই ব্যাপারটা উনি কার সাথে শেয়ার করবেন এগুলো চিন্তা করতে করতে উনি ভাবলেন, না, ওনার শ্বশুর বাড়িতে উনি একজন মানুষই পেয়েছেন যিনি একটু নামাজি, মানে একটু কোরআন তেলাওয়াত এগুলো নিয়ে থাকেন। এটা হলো ওনার শ্বশুর মশাই, মানে নিশির দাদা। ওনার সাথে উনি সবকিছু শেয়ার করলেন। তখন নিশির দাদা চিন্তা করলেন যে না, ব্যাপারটা ভালো না, কেমন একটু খারাপের দিকে যাচ্ছে। তো নিশির দাদা দেরি না করে উনি একটা হুজুরের কাছে গেলেন। গেলে হুজুর খালি একটা পানি পড়া দিলেন যে আপনার মানে বাচ্চা না হওয়ার আগ পর্যন্ত আপনি পানি পড়াটা খেয়ে যাবেন, আর কখনো একা যাবেন না। আর বাচ্চা যখন হবে আপনার সন্তানটিকে আপনি সাবধানে রাখবেন, চোখে চোখে রাখবেন। এই যাক, নিশি হলো। নিশি হওয়ার পর ওনারা অনেক খুশি। নিশি যখন হয়, নিশি নাকি অনেক মানে ফর্সা, অনেক সুন্দর, ওর চুল মানে অনেক মানে ওর চুলটা এত সুন্দর ছিল। নিশির আম্মা তখন বললেন মনে মনে যে না, আমার মেয়েটার চুল অনেক সুন্দর হবে, মাশাআল্লাহ। সত্যি আমি তো নিশিকে দেখেছি, নিশি সত্যি খুব সুন্দরী একটা মেয়ে। ও দেখতে অনেক সুন্দর, ওর চুলের প্রশংসা সবাই করে। ওর চুল হাঁটুর নিচ পর্যন্ত, মানে অনেক বড়, অনেক লম্বা চুল। আমি ওর মানে চুল দেখে মানে সারাক্ষণ অবাক হয়ে থাকতাম যে এত সুন্দর চুল কারো থাকে, খালি ভাবতাম। আচ্ছা, কিন্তু নিশির একটা সমস্যা আমার একটু লাগতো, কেমন যেন একটু মানে ওর দিকে ভালো করে তাকালে মনে হতো যে ওর ঘাড়টা, মাথাটা একটু নুইয়া থাকে, মানে একটু কুঁজু হয়ে থাকে। সবজি মানে ওদিকে যেন কেমন একটু কুঁজু হয়ে থাকে। এটা নিয়ে আমি আসছি, এটারও একটা কারণ আছে। আচ্ছা, আমি নিশির কথা আবার ফিরে যাই। নিশির শৈশবকাল, অনেক ছোট নিশি তখন, প্রায় 1-2 বছর। নিশি তখন হাঁটতে পারে, কথা বলতে পারে আদো আদো। তো উনি একদিন নিশিকে নিয়ে ওই পুকুরে গিয়ে গোসল করলেন। গোসল করে ফেরার পথে হঠাৎ নিশি ভুলেই মনে হয় দৌড়ে একটু মানে ওই বাঁশ বাগানের ভিতরে চলে গেলেন। উনি নিশির পিছন পিছন গেলেন, নিশিকে বুকে ঝুঁকে নিয়ে আসছিলেন। তো নিশির মনে আরো আগ্রহ জাগে যে মা কেন আমাকে যেতে দিল না, আমি কেন গেলাম না, আমি তো ওখানে একটু খেলার জন্য যেতেই পারি। তো নিশির মা, নিশি তো অনেক ছোট, ওকে বোঝাতো যে তুমি যেও না, একা যাবে না, আমাকে নিয়ে যাবে, যেখানে যাবে আমাকে বলে যাবে। আর ছোট মানুষ, ও খেলার ছলে বা কোনো কারণে মানে এগুলো পাত্তা দিত না। তো ঘটনাটা হচ্ছে, নিশি একদিন মানে নিশির মা পুকুরে গোসল করছে, নিশি একদিন ওনাকে না জানি ওই বাঁশবাগানে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পর
আবার উনি নিশির মা বুঝতে পারেন যে নিশি আবার বাঁশবাগানে গিয়েছে, তো নিশিকে অনেক বকা দেন। তো উনি হঠাৎ নিশিকে নিয়ে বাসায় চলে আসেন, কিন্তু নিশির দিকে তাকিয়ে উনি খেয়াল করলেন যে নিশির বাঁ পায়ের নূপুরটি নেই, হারিয়ে গিয়েছে। উনি খোঁজার জন্য ওই বাঁশবাগানে গেলেন, কিন্তু পেলেন না। উনি সারা বাড়ি খুঁজলেন, পেলেন না। ওনার কাছে একটু সন্দেহ মনে হলো। নিশিকে বললেন, তুমি এটা কি হারিয়েছো, নাকি খুলে ফেলেছো, নাকি কাউকে দিয়ে দিয়েছো? নিশি বলল, মা আমার মনে নেই। তো মনে নেই এটা ওনার কেন যেন মনে হচ্ছিল না, যে উনি বুঝতে পারছেন না যে কিছু একটা হয়েছে, নূপুরটা হারাবে কিভাবে। যাই হোক, নিশি একদিন হঠাৎ এমন হলো যে নিশির মা খেয়াল করলো নিশি কারোর সাথে কথা বলে। খেলার সময় একটা পুতুল নিয়ে খেললেও এমন একটা ভাবে পুতুল নিয়ে খেলে মনে পাশে কেউ বসে আছে। আর নিশি যখন বারান্দায় যখন একা যায় বা জানালার কাছে যখন একা দাঁড়ায়, নিশি এমন ভাবে কথা বলে যেন ওর সাথে কেউ কথা বলছে, ও তার উত্তর দিচ্ছে। তো নিশির মার ব্যাপারটা ভালো লাগে না। উনি সাথে সাথে একটি হুজুরের সাথে, ওই যে সেই হুজুরটার কথা, যে হুজুরটা নিশি হওয়ার আগে উনি ওই হুজুরটার কাছে গিয়েছিলেন, ওই হুজুরটার কাছে এবার নিশির জন্য যান। উনি বলেন, আপনাকে বলেছিলাম আপনার নিশিকে সাবধানে দেখে রাখতে, আপনার বাচ্চাটিকে সাবধানে দেখে রাখতে, আপনি রাখেননি। তো নিশির মা বলে, কেন, কি হয়েছে? উনি যেটা বললেন যে নিশি ভুল ক্রমে ওই বাঁশবাগানে ঢুকে যায়, আর ঢুকে যাওয়ার পর ওখানে একটি 1000 বছরের পুরনো মহিলা জিন ছিল। উনি একটি ধ্যানে ছিলেন। নিশির নূপুরের শব্দ শুনে ওনার রাগ হয়েছিল। উনি কি করেছেন, নিশিকে যেন মানে রাগে চোটে উনি বুঝতে পারেনি এটা শিশু কি শিশু না, উনি ওনাকে জোরে থাপড় দেন। যার ফলে আপনি কখনো খেয়াল করেছেন আপনার নিশির যে ঘাড়ে একটি চিহ্ন রয়েছে, আপনি দেখেছেন? তো সাথে সাথে নিশির মা নিশির ঘাড়ের দিকে তাকান, বলল, হ্যাঁ তাই তো। এটা কেন হয়েছে জানেন? না, কারণ উনি ধ্যানে ছিলেন 1000 বছর। উনি এত সাধনার মধ্যে ছিলেন যে উনি বুঝতে পারেননি যে উনি কাকে মারছেন। যখন মারার পর উনি দেখতে পান যে একটি শিশু, তখন ওনার মনে অনেক মায়া হয়। সে মনে মনে নিশিকে পছন্দও করে ফেলে, কারণ আপনার নিশি দেখতে অনেক সুন্দর। জিনটি আপনার নিশিকে নিজের সন্তানের মতো ভালোবাসে। সে চায় আপনার সন্তানটিকে নিয়ে যেতে। সেটা আজকের থেকে না, সেটা যখন একটা জিন, ওই যে কালো জিনটি ছিল, যে কালো বিড়ালটির কথা বলেছিলেন, এই কালো বিড়ালটি হচ্ছে তারই বংশধর কেউ। হ্যাঁ, সে আপনাকে যে আমি পানি পড়াটা দিয়েছিলাম, সে পানি পড়াটার কারণে সে আপনার সন্তানটিকে ক্ষতি করতে পারেনি। না হলে সে চেয়েছিল আপনার এই সন্তানটিকে ক্ষতি করতে। আপনি পানি পড়া খাওয়ার পর যখন নিশি হয়, তখন আপনি পানি পড়া খাওয়াটি বন্ধ করে দেন, আর যার ফলে তারা নিশিকে নেওয়ার জন্য পাগল হয়ে যায়। যাই হোক, এরপর থেকে আন্টি নিশিকে পানি পড়া খাওয়ান, ওই জিনটি থেকে রক্ষা পেতে চান। কিন্তু জিনটি নিশিকে এত ভালোবাসেন যে উনি এখান থেকে মুক্তি চান, মানে মুক্তি দিলে উনি যাবেন না এমন অবস্থা। উনি প্রতিজ্ঞা করেছেন হুজুরের কাছে, জিনটি, যে উনি নিশির কোনো ক্ষতি করবে না, মাঝে মাঝে নিশির সামনে আসবে, আর নিশিকে উনি ক্ষতি করবে না। এই তবে আমার কাছে যেটা মনে হয়েছে, আন্টির কাছে যেটা মনে হয়েছে, নিশির মধ্যে একটা পাওয়ার চলে আসে। কিরকম? যে ও ক্রিম কথা বলতে পারে, মানে এটা আমার জীবনে ঘটবে সে বলে দিতে পারতো বা গেস করতে পারতো যে এটা হবে বা এটা উচিত না। যেটা আমার দড়িলাভ ঘটনাটিতে আমি বুঝতে পেরেছিলাম, বা আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম যে ও আমাকে কি একটা মেসেজ দিতে চেয়েছিল, যেটা আমি বুঝতে পারিনি তখন। হলে হয়তো আমার ওই দুঃখের দিনটা আসতো না। এই ছিল নিশির ঘটনা। বাসা পরিবর্তন হওয়ার পর নিশির সাথে আমার আর কথা হয়নি, দেখা হয়নি। আসলে ওই জিনটি ততদিন পর্যন্ত নিশির সাথে থাকবে যতদিন না নিশির 18 বছর পূর্ণ হবে। জানি না এখনো কি ওই জিনটি ওর সাথে আছে না নাই। যাই হোক, আপনারা জানতে চেয়েছিলেন ঘটনাটি, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।